আসলে তখন প্রেক্ষাপটটা ছিলই এরকম যে বিষয়টা ওভাবে সাজানো হয়েছে। তাকে সেভাবে ডিজিএফআই বলছে যে তোমাকে, তুমি যদি এখন বাঁচতে চাও এমন একটা আম, ঘটনা, এমন একটা বিষয়, সিনারি ক্রিয়েট করতে হবে তোমাকে, যেটা দ্বারা আমরা বিতর্কিত না হই, প্রশাসন বিতর্কিত না হয়। দ্যাটস ওয়াই তিনি ওভাবে বিষয়টা সাজিয়েছিলেন। এবং এটা সত্য যে তাকে গুম করা হয়েছিল। এবং আমাকে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা সুযোগ দেওয়া হয়নি, বা আমরা কারো কেউই স্বেচ্ছায় কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করিনি। একেবারেই আমরা আহ, আড়ালে চলে গিয়েছিলাম, কারণ আমাদেরকে সেভাবে হুমকি দেওয়া হয়েছিল। এবং এটা শতভাগ সত্য যে ডিজিএফআই এর মাধ্যমে মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল। সে কোনো কারো বাসায় গিয়ে কোনো নারী সংক্রান্ত এটা ইস্যু ছিল না। এটাই। যে যে সাবগুনার আমি আমার আমাকে শুনতে পাচ্ছেন তো, রাইট? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনাকে এটা শুনতে একটু পাচ্ছি, কনফার্ম আপনাকে করুন। শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার ল্যাপটপের ইয়েটা চলে গেছে, যাই হোক। আমাকে শুনতে পাচ্ছেন। আমি এখন আপনাকে যে প্রশ্ন করতে পারছি, করতে চাচ্ছি, সেটি হলো যে আম, আপনি হঠাৎ করে এই 4 বছর তো আপনাদের ব্যাপারে কিছুই জানিনি, আপনার সাথেও আমার কখনো কথা হয়নি, কিন্তু হঠাৎ করে এখন আপনি একদম গণমাধ্যমের আহ, শিরোনাম হয়ে গেলেন। কারণ হলো আপনি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোনো একজন পরনারীর সাথে তার সম্পর্ক হচ্ছে। এই ধরনের অভিযোগটি আসলে কতটা সত্য? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আবু মোহাম্মদ আদনান তিনি আবার স্ট্যাটাসে তিনি সম্পূর্ণ বিষয়গুলো অস্বীকার করেছেন। তিনি বরং আপনাকে অনেক বিশ্বাস করেন, এবং বিশ্বাস নিয়ে যাতে আপনি কোনো ধরনের আম, এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন। জি, আমি ক্লিয়ার বলবো, এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে, তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে। আমি শুরুতে আমার হিতাকাঙ্ক্ষী বোনদের জন্য, বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে, যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও, আমি কেন গোপন করলাম না, বা করাটা আমার জন্য উচিত ছিল, আমি কি সবর করি না, ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগা আছে, যারা আবার বোন তাদের জন্য। আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দেন আমার আলোচনাটা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই মানে কোনো খারাপ কাজের প্রকাশ্যে প্রকাশ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত, তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তার মারিফুল কুরআনে তিনি বলছেন একটা অংশে যে এই আয়াতে কারিমে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা এটা বলছেন যে মাজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায়, অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে, তবে তা শেকায়েত এবং হারাম বা মানে হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। এটা মাজলুম ব্যক্তি যদি শেকায়েত করে, শেকায়ত প্রকাশ্যে করে, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার এই আওতায় পড়বে না। তিনি এটা বলছেন, এটা তার ফতোয়া মুফতি শফি রহিমাহুল্লাহ। এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে। তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না। আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না। কেউ কেউ হয়তো আবেগ বলছেন, আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। আমি যা করি আমি বুঝে করেছি, আমি জানি। ইভেন বিশেষ করে আমার এখন দুইটা বেবি, আমার গোছানো সংসার, এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি। জাইতুনের তেল দাড়িতে আর চুলে মাখবেন, আপনার দাড়ি আর চুল সহজে পাকবে না। আমি প্রতিদিন মাখি দাড়িতে। যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন, যে আমি, সে সে আমার বলুন। পোশাক, আমাকে 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 এভাবে বলা হচ্ছে, বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য, বা মানুষের সিম্প্যাথি, বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি,
সে তার দিকে ফোকাস করানোর জন্য, সিম্প্যাথি নেওয়ার জন্য সেটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা, কারণ আমি তার পোশাক, আমি এটার অ্যান্সার দিব। তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তার সাথে বিয়ে হলো কেন, কিভাবে। কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা, বা তাদের আক্ষেপ বা ক্ষোভ, আমার উপরে এটা, যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, দ্যাটস ওয়াই আমিও এটাই ডিজার্ভ করি, ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে। তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে। আমাকে যখন তিনি বিয়ে করেন, আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি, এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ। তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয়, এবং এই জনাব আদনান সাহেবের আম, তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন, তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা। ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি, হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার, মানে এরকম দুইজন, আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা, ফিরোজ অথবা মনোয়ার, দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে। সে ওই মাদ্রাসা, ওই লোকটাও যদি এখন সত্য বলে, মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই, ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য। তো সে একটা প্রমাণ, আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি। এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য, বিয়ের জন্য পাত্রী খোঁজে সব জায়গায় সবার কাছে। সে সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা। তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা, বা তার স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে, তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে, এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক, আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম, তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে, ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে, কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য। আমার মনে, এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা, তার পরিবারে 1,000 টাকাও তাদের কাছে অনেক। আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে 1,000 টাকা অনেক কিছু। তখন আমার এই অভিভাবকটা আমাকে বলছে যে জানেন ম্যাডাম, তিনি একটা ঘটনাও আমাকে বলছে, ও ঘটনা বলার দরকার নেই, আপনারাও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী, যে একজন নারী কি করছে, তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে, প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায়, টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায়। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে। ম্যাডাম এটা আবার সে ফাঁদ না তো, আমাকে এরকম বলছে। আমি বলি আচ্ছা না থাক, এরকম না, বাদ দেন। তো সে এরকম করে আমাকে বিয়ে করায়, এবং 10 নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে, ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে। আদারওয়াইজ বিয়েটা এত তো সহজ না, কারণ অলরেডি আমার পাস্ট আছে, আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ। আমি তো মানে এই বিষয়গুলো এত আপনি ক্যাজুয়াল যেহেতু ছিল না। এটা তুললেনি সাবিকুন নাহার, একটু জেনে নেই আপনার পাস্ট আছে আপনি বলেছেন। এই ফাঁকে যদি ভুলে না যাই, এর আগে একটু জিজ্ঞাসা করুন, আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন? আপনারও কি না, সংসার তার ছিল? কাছে তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি, আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা। যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়, তখন আমার 14 মানে 15 এরকম, ওই কিছু মানে বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড, এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয়, তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে, কখনো তাদের বাড়ি